মানুষ স্বপ্ন দেখা শুরু করছে কিভাবে, যে বিগত অনেকগুলো সংসদ নির্বাচন এই আসনের মানুষে দেখছেন, নির্বাচনী ক্যাম্পেইনও দেখছেন, বাট এইবার ব্যতিক্রমটা কিভাবে, এইবার ধানের শীষের প্রার্থী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষের লগে বৈঠক করা, সভা করা, মত বিনিময় সভা করা এবং কিতা সাইরা জনগণে আপনারা কিতা সাইরা এটার ভিত্তিতে তাইন পরিকল্পনা নিরা এবং তার বক্তব্যগুলা দিরা। আমরা মনে করি যে মহান আল্লাহ যদি সহায় হই আর আমরা সবে যদি সম্মিলিতভাবে সহযোগিতার মধ্য দিয়া জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সিলেট 1 আসনও এমপি নির্বাচিত হই, আপনারা বিশ্বাস করো আমরা দৃশ্যমান একটা পরিবর্তন সিলেট দেখবো, যেটা আমরা বিগত সময় কোনোদিনও কেউ দেখছি না। আমরা এমন একটা নগরী, এমন একটা এলাকা প্রতিষ্ঠিত হইব যেখানে দল মত নির্বিশেষে আমরা প্রত্যেকটা মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করিয়া বসবাস করতাম পারবো। দাবি দেওয়ার প্রসঙ্গ আইছে, আমি তার লগে চলার সুবাদে কইরাম, আমার মনে হয় না যে তান কাছে কেউ দাবি তোলা লাগবো। মহান আল্লাহ যদি সহায় হইন, এমপি নির্বাচিত হইন, দাবি তান কাছে করা লাগতো না, চাওয়ার আগে আমরা পাইব ইনশাল্লাহ। আমার বিশ্বাস আমরা সবাই তাদের সহযোগিতা করবো এবং সহযোগিতার মধ্য দিয়া আমরা আগামীর দিনগুলা আমরা করণীয় নির্ধারণ করব। ধন্যবাদ। আজকে আমরা অনেক সিনিয়র সিটিজেন হল গভীর রাত পর্যন্ত এখানে বইছেন আজকের এই মত বিনিময় সভা। আমি মহানগর বিএনপির পক্ষ থেকে সবরে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ কয়েসমুদ্দি ভাইকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি সিলেট 1 আসনের দানের শীষের মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির ভাইকে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমার মঞ্চস্থ উপস্থিত মুরব্বিয়ান, আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান, আমার সাবেক ট্রাস্টি, বর্তমান ট্রাস্টি এবং মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, আমার সামনে উপস্থিত আমার মা বোন, আমার দাদা বৌদি, ভাই হল, আদাব, আসসালামু আলাইকুম। আমরা তো 54-55 বছর পার করছি স্বাধীনতার পরে। বাংলাদেশের জনসংখ্যা 18 থেকে 20 কোটি, ছোট্ট একটা দেশ। এই ছোট্ট দেশের প্রাকৃতিক সম্পদ এমন কিছু বেশি নাই। সম্পদ যদি কিছু থাকিয়া থাকে, যদি আমরা মানুষগুণ ধরে আমরা কার্যকর ভাবে কামে লাগাইতে পারি, এটাই আমরা সম্পদ। এই ছোট্ট দেশও কোনো নিরিখে, কোনো ভাবে দূরত্ব সৃষ্টি, বাদ করা, একটু বোকা প্লিজ, আপনারা মাতলে আমার রিসেপশন হয়ে যায়। নাজিম মাতিয়ে না। আর আপনারা ফিসে খালাই দিচ্ছেন, সামনে চেয়ার খালি, ইগুন বাড়া হল লাগে তার লাগি তাইলে তো চেয়ার বড় আছে। তো কোনো ভাবে মানে আপনি রঙের ভিত্তিতে হোকা, বর্ণের ভিত্তিতে হোকা, ধর্মের ভিত্তিতে হোকা, কোনো ভিত্তিতে কোনো বিভাজন, কোনো বাঘ বাংলাদেশের লাগি এফোর্ডেবল নাই। এটা বাংলাদেশের নেওয়ার ক্ষমতা নাই। এই ছোট্ট দেশের একমাত্র টিকিয়া থাকার সফলতার একটা মাত্র উপায়, এটা হলো এই দেশ সম্পূর্ণভাবে ঐক্যবদ্ধ হইতে। আর আমি যে দল করি, যে দলের কর্মী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলের আমি যারা আশা করলাম আগামী দিন বাংলাদেশের নেতৃত্ব দিতা প্রধানমন্ত্রী হিসাবে, এই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তান যেভাবে তাই আগামী দিন এই দেশটারে একটা গঠনমূলক দ্বারায় পরিচালিত করতে চায়, তার একটা প্রধানতম মন্ত্র হইল, মূল মন্ত্র হইল, তাই হয়েছেন রেইনবো নেশন। মানে এই দেশের যত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ করিয়া এই দেশটার চালানি।
এই সংখ্যালঘু শব্দটাও আমরা পছন্দ নাই, শব্দটাও আমরা পছন্দ নাই। কিন্তু সংখ্যালঘু আর সংখ্যা গরু, উঁচা লম্বা, সাদা খালা, নাক তেড়া নাক সোজা, এই সমস্ত কোনো বাঘ বাংলাদেশের লাগি বহনযোগ্য নাই। আমরা জন্মসূত্রে এই দেশের উপরে আমরা অধিকার জন্মিয়ে আমরা অর্জন করছি। কেউ দান দক্ষিণার ফসল নাই, কেউ দান দক্ষিণার বিষয় নাই। আমরা জন্মসূত্রে এই দেশের নাগরিক। আর গণতন্ত্রটাও এই দেশের মানুষে অর্জন করছে রক্ত দিয়া, এটাও কেউ দান দক্ষিণার বিষয় নাই। এই দেশের মানুষে তার পছন্দ মাফিক তার নেতৃত্ব নির্বাচন করতো, নির্ধারণ করতো, এটা তার রক্তর বিনিময়ে প্রাপ্ত অধিকার, এটাও কেউ দান দক্ষিণা নাই। ওটার লাগি আমি অনুরোধ করবো, আমার বাইয়ের মুখে অনেক সময় বক্তব্যের মাঝে শুনি এটা অসহায় অসহায় বাপ, মানে বক্তব্যের মাঝে একটা অসহায়, এটা খেলে থাকতো কি তার লাগে এই বাপটা থাকতো। পৃথিবীর কোন দেশও যদি ধর্মীয় সম্প্রীতি থাকিয়া থাকে, এক দেশও, এটার নাম বাংলাদেশ। সুতরাং যেন আমরা শক্তি আছে, শক্তিটা রেখামো লাগে। আচ্ছা, এটাও আমি অনেক জায়গায় শুনি যে পূজার সময় পুলিশ পাহারা, স্বাভাবিক পুলিশ পাহারা দেখতে ভালো লাগে না, কিন্তু বিশ্বাস করুক ঈদর জামাতের সামনে পুলিশ থাকে, ঈদর জামাতের সামনে পুলিশ থাকে। আপনারা যদি বিশ্বাস না হয় জামাতের আশপাশে একবার আটকিয়া দেখুন যেন পুলিশ থাকে কিনা। এখন পুলিশকে আমরা রিফিউজ করতাম পারি যে পুলিশ তোমার দরকার নাই, আমার রক্ষা আমিও করবো। এটা তো আপনার কনফিডেন্সের ব্যাপার। আপনার পড়া যদি একটু সজাগ হইন, পুলিশে কিতার লাগে করে বা প্রশাসনে কেনে করে। একটা হইলো আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন দলের সমর্থন করতে পারি, কিন্তু আমরা তো বাস্তবতাটারে অস্বীকার করতে পারতাম না। গত 12-14 বছর যখনও কোনো দুর্গাপূজা আইছে, যখনও সনাতন ধর্মাবলম্বী হলোর একটা বড় কোনো অনুষ্ঠান আইছে, সারা দেশ একটা আতঙ্কের ভিতরে আছে যে এবার কোন সেবটেই জৈব, কোন দাঙ্গা বান্দারির একটা চেষ্টা করে হইব। এবং এই প্রত্যেকটা কাম হয়েছে সরকারি মদতে, প্রত্যেকটা কাম হয়েছে। এখন হয় না কেন? এখন কোন সরকার তো আগের সরকার থেকে অনেক দুর্বল। এখন কোন পুলিশের মাঝে বহু পুলিশ তো পাকিয়ে গেছে, কি অনেক অফিসারের বিরুদ্ধে অফিসার মামলার আসামি। এই দুর্বল প্রশাসনের অধীনে খেলে হয় না, কারণ এর আগে যতগুলি ঘটনা ঘটছে প্রত্যেকটা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার লাগে, স্বার্থ আছিল না। বাংলাদেশও কোন রাজনৈতিক দলের কোন কর্মীর এই স্পর্ধা আছে কোন হিন্দু সম্পত্তি দখল করার, এই চিন্তা করার সাহস করে আছে? আর করলে কিতা মানে এই কোনো জায়গাত কোনো এটার কোনো সমর্থন পাইব না কোনো প্রশ্রয় পাইব? এটা চিন্তাও। এই যে প্রশাসনবিহীন 10-12 দিন আমরা কাটাইলাম, প্রথম 10-12 দিন খালি মানে হিন্দু মন্দির হয়ে যাব, কিছু হিন্দু মন্দির হইব। আমি হইতাম, আমি ওরকম মাইকা তুলিয়া বিভিন্ন জায়গায় হয়েছে, আপনারা নোয়াইয়া হয়েছে যে মন্দিরও তো টুকা দেওয়া বহু বড় কথা, টুকা দিত এরকম চিন্তা করার সাহস কেউ আসেনি। মন্দির বা মসজিদও লাগি আমার পয়লা অনুরোধ হইল, আপনারা বক্তব্য সময় ইলা অসহায় অসহায় ভাব করবা না, স্বাভাবিক মানে স্বাভাবিক গলায় স্বাভাবিক মাতবা। যতটুকু অধিকার আমার ইনো আছে ততটুকু অধিকার আপনার আছে। আপনার থেকে আমার কিছু বেশি নাই, কারণ আপনিও অনু জন্মাইছেন, আমিও অনু জন্মাইছি। আমি কোনো বাড়তি কিছু পাইছি না এর থেকে, যতটুকু আপনার ততটুকু আমার। এইভাবে এই সংবিধান রচিত হয়েছে। আর বাদ বাকি হইলো ইনোর রাস্তাঘাট হয়ে যাবো ইনশাল্লাহ, এগুলি অত চিন্তা করেন না। জানি মন্দিরের কাম বাকি আছে, এগুলো হয়ে যাবে। সিলেটর বিভিন্ন জায়গার ড্রেনেজ সমস্যা আছে, খালি আপনার ওয়ার্ডও নাই, বিভিন্ন জায়গায় ড্রেনেজ সমস্যা আছে। ইনশাল্লাহ এই ড্রেনেজ সমস্যার সমাধান হইব। কিন্তু বড় একটা সমস্যা আছে, এটা হইলো নিসা ওয়ার্ড, যেগুন অল্প বৃষ্টি হইলেই এগুন তোর অংশ বিশেষ গড়ের ভিতরে পানি ঢুকে। এটা ছোটখাটো কোনো সমস্যা নাই, এটা খালি ড্রেনেজের সমস্যা নাই, এটা খালি সুরমাত পলি জমি গেছে এটারও সমস্যা নাই। এই সমস্যাটার ব্যক্তিটা অনেক বড়। আমরা সুরমার পানি বহন করার ক্ষমতাও কমাইছি, পানি বাড়াইছি সুরমার যেগুলো যায় বর্ষার সময়। আবার সুরমার আশপাশের খাল সব বন্ধ করে দিচ্ছে,
পানি যাওয়ার আর কোনো জায়গা নেই। এটা একটা বিশাল সমস্যা এবং এটার পিছে মানে সরকারি ইনভেস্টমেন্টও অনেক লাগবো, আবার আমরা নাগরিক সম্প্রদায়ের সমর্থনও লাগবো এগুলো আবার এই জলাবদ্ধতার অবসান ঘটাতে। এটা একটা চ্যালেঞ্জ, কিন্তু এটা যদি আমরা অবসান করালে কিছু না করি, আগামী 5-10 বছর পরে সিলেট শহরের অনেকগুলি ওয়ার্ডর অনেক অংশ বসবাসের অযোগ্য হইব। একদিন মেঘ হইব, পানি নামবো 2 মাস পরে। সুতরাং এটার অবসান করতেও হইব এবং ইনশাল্লাহ আমরা এটার স্থায়ী সমাধান করব যদি আল্লাহ তৌফিক দেন আমরা রাষ্ট্র পরিচালনা করব। আর কর্মসংস্থানের কথা কইছেন আমার এক ভাই, কর্মসংস্থান বিশ্বাস স্বরূপ খালি গুটাটি করে সমস্যা নাই। আস্তে সিলেট খামর সুযোগ কম। আমরা সিলেটের অর্থনীতি যে মডেলে আগুয়াইছে দোকানপাট নির্ভর, এতে কর্মসংস্থানের সুযোগ খুব কম এবং এটার লাগে আমরা অগ্রাধিকার হইল আগামী দিন সরকারি নীতি সহায়তা দিয়া আমরা শ্রম কোনো কিছু শিল্প স্থাপনের ব্যবস্থা করতাম, যাতে আমরা শিক্ষিত অল্প শিক্ষিত প্রত্যেক শ্রেণীর লাগি নারী পুরুষ সবর লাগি খামর সুযোগ সৃষ্টি। এবং আপনারা জানেন কিনা জানি না, অনেক জায়গা দেখবা এই সিলেট শহর মানে সিলেট জেলা সিলেট বিভাগ অনেক পরিবারে 13-14 বছর বয়সের মেয়েরে পর্যন্ত বিয়া দিলাই। 13-14 বছর বয়সের মেয়ে কেনে? এটার ভিতরে কারণ হইল আর্থিক অনটন, খামর সুযোগের অভাব। আপনার কত মানুষ দেশের বাড়ি যাইব, আস্তে সিলেট তার দেশের বাড়ি যেতে পারতো না, কোনো থেকেও আমরা কাম করতে হইব এবং এই খামর সুযোগ সৃষ্টি করতে হইব। তাহলে আগামী দিন এক হইল আমরা শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করতাম, আইটির লোকে সম্পৃক্ত পেশা অকলর প্রসার ঘটাইতাম, সম্পৃক্তি ঘটাইতাম আমরা ছেলে মেয়ে শিক্ষিত যারা আছে। আমরা আধুনিক কৃষি এবং আধুনিক মৎস্য চাষও সহযোগিতা করতাম, এটার প্রসার ঘটাইতাম। আর এই সিলেটরে আরো বাসযোগ্য করার লাগি এনার জলাবদ্ধতার অবসান ঘটাইতাম, সুরমার বাঙ্গন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা নিতাম। আর স্বাভাবিকভাবে একটা কার্যকর কর্মক্ষম সরকারের স্বাভাবিকতার অংশ হইল সমস্ত ধর্ম যে সমস্ত উপাসনালয় আছে, মন্দির আছে, মসজিদ আছে, গির্জা আছে, পেগোডা আছে, এগুন্তর উন্নয়ন সংস্কার, যারা যে ধর্মের অনুসারী তারা যেন তারা ধর্মীয় প্রতিষ্ঠানে গিয়ে আরাম পায়, অতৃপ্ত না তখন এটার ব্যবস্থা হইল সরকারের কাম। ইনশাল্লাহ এই কাম হইব, এটা নিয়ে কোনো অপূরণ থাকে। আর আমরা সরকারে বিভিন্ন ভাতা দেয়, বয়স্ক ভাতা দেয়, বিধবা ভাতা দেয়, মহিলা ভাতা দেয়। এই ভাতাগুলোর ভিতরে বেশ কিছু অনিয়ম দুর্নীতি আছে। আমরা এটাও অগ্রাধিকার থাকবো এই অনিয়ম দুর্নীতি দূর করিয়া যেন আমরা ভাতার সংস্কার করতে পারি। সিলেট শহরের ভিতরে খেলার কোনো মাঠ নাই, কোনো স্পোর্টস ফেসিলিটি নেই। অর্থাৎ লেগে আমরা আগামী দিনের লক্ষ্য হইল এই 42টা ওয়ার্ডে 6-7টা জোনে ভাগ করিয়া আমরা কাভার্ড কিছু ফেসিলিটি তৈরি করবো, যেন মিনি ফুটবল, ভলিবল, বাস্কেটবল গ্রাউন্ড থাকবে এবং অন্তত একটা মেয়েরার লাগে একটা স্পেশালাইজ স্পোর্টস ফেসিলিটি থাকবে। আমার কথা শেষ করার আগে আরো একটা কথা হয়ে শেষ করার হইল, যে কোনো সমাজ, যে কোনো জনপদ এটা কতটুক কার্যকর, এটার একটা নির্ণায়ক হইল এই জায়গার মেয়েরা কতটুক নিরাপদ। আমরা এমন একটা সিলেট দেখতাম চাই যেন কোনো ইপটিজিংয়ের অস্তিত্ব নাই, এমন একটা সিলেট যেন মেয়েরা পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে চলাফেরা করতে পারে, তার খামর জায়গার যাইতো, ব্যবসার জায়গার যাইতো, তার চাকরির জায়গার যাইতো, স্কুল কলেজে যাইতো এবং ফিরিয়ে আইতো। এই মেয়ে হিন্দু মুসলমান সব ধর্মের মেয়ে, বৌদ্ধ খ্রিস্টান, এবং এই নিরাপত্তা থাকলে, এই নিরাপদ কর্ম পরিবেশ, বাসর পরিবেশ থাকলে মেয়েরার মাঝে আত্মবিশ্বাসী আমরা ওরকম একটা নগর জনপদ দেখতাম। আমার দাদা দিদি যারাও আছেন আমার সামনে, আপনাদের কাছে অনুরোধ হইল, আপনারা যদি মনে করেন যে এরকম একটা কনস্ট্রাকটিভ একটা চেঞ্জ আপনারা দেখতে চান সিলেট এবং বাংলাদেশও, তাহলে আমার অনুরোধ থাকবো আমারে সমর্থন করতা, দানো শিশুর সমর্থন করতা, আর আমার এই কথাগুণ আপনারা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের কাছে পৌঁছাই দিত। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের মুক্তাদির ভাইকে। আমি আজকের এই সভার শ্রদ্ধাভাজন সভাপতি, আমাদের অত্র এলাকার প্রবীণ মুরব্বী
বাবুশ্রী প্রদীপ দে মনাদাদা মহোদয়কে সভাপতির বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি। এবং একটি কথা বলছি, যারা এখানে উপস্থিত আছেন আপনাদের জন্য আমাদের কিছু আপ্যায়নের ব্যবস্থা রয়েছে, দয়া করে আপনারা সভা শেষে বসবেন, আমাদের সুমিত দে আপ্যায়ন আপনাদের সাথে পৌঁছে দিবে। এ পর্যায়ে আজকের সভার শ্রদ্ধাভাজন সভাপতি আমাদের অত্র এলাকার প্রবীণ মুরব্বী বাবুশ্রী প্রদীপ দে মনাদাদা মহোদয়কে সভাপতির বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। উপস্থিত সকলের নিকট শ্রেণীমতো আমার আদাব এবং নমস্কার। প্রধান অতিথি মহোদয় বক্তব্য দেওয়ার পর আর কাহারও বক্তব্য শোনার মতো আমাদের ধৈর্য থাকে না। আমি আপনাদের ধৈর্য চ্যুতি ঘটাবো না। আমি যেহেতু আজকের সবার সভাপতি, সেই হিসাবে সভাপতি হিসাবে আমার দুটি কথা বলতে হবে। আমাদের পূর্ববর্তী বক্তারা অত্র এলাকার বিভিন্ন সমস্যা, শ্মশানঘাটের সমস্যা ইত্যাদি সহ অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। তাদের বক্তব্যে আমাদের অত্র এলাকার বিভিন্ন সমস্যার কথা উঠে এসেছে। অতীতে যারা নির্বাচিত হয়েছিলেন তারা কেউই কিন্তু আমাদের এই এলাকার প্রতি কোনো গুরুত্ব দেন নাই, যার ফলে আমাদের এই 27 নম্বর ওয়ার্ড অত্যন্ত অবহেলিত এলাকা। আমি জনাব খন্দকার সাহেবের নিকট সনিবন্ধ অনুরোধ জানাচ্ছি, মহান সৃষ্টিকর্তার নিকট আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আপনি নির্বাচিত হলে আমাদের এইসব সমস্যার সমাধান করবেন বলে আমরা আশাবাদী। আমি সেই সাথে সবার সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের দানের শেষে প্রার্থী মুক্তাদির ভাই এসে আপনাদের সাথে মত বিনিময় করেছেন। আমি আমাদের মা বোন যারা রয়েছেন এবং যারা উপস্থিত রয়েছেন আমাদের ভাই বোনরা, আপনাদের জন্য আমাদের সামান্য আপ্যায়ন